ভাই একদম ফেসের সামনে আসছে কেমন হবে একটু ছবি নেই ভাই একটু সাইড দেন ভাই ছবি নিতে দাও আব্দুল লতিফ সিদ্দিকী যে ভদ্রলোক আওয়ামী লীগের একজন খুব প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং সেই ভদ্রলোক দেখা যাচ্ছে যে উনি ৭১ সালের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করার চেষ্টা করছিলেন এবং সেই প্রোগ্রামে দেখা যায় যে কিছু হামলা হয় এবং পরবর্তীতে তাদেরকে সেভ করবার জন্য পুলিশ তাদেরকে ডিবি অফিসে নিয়ে যায়, আমরা যেটা টিভির খবরে জেনেছি। তো আজকে দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে কিছু ইনসিডেন্ট পাওয়া যায় এবং তার ভিত্তিতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয় এবং শাহবাগ থানার মামলা নম্বর হচ্ছে গিয়ে ৩৯/৮/২৫। এই মামলাতে সন্ত্রাস বিরোধী আইনের হচ্ছে ৬২ এর ই/12 ধারায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটা মামলা হয় এবং এই মামলাতে সর্বমোট আমরা দেখতে পেয়েছি যে ১২ জন আসামিকে এই মামলাতে সম্পৃক্ত করা হয় এবং আব্দুল লতিফ সিদ্দিকী সহ আবদুল্লাহ আল মমিন, মঞ্জুরুল আলম, তারপরে কাজী এটিএম আমিনুর রহমান, গোলাম মোস্তফা, মুহিউদ্দিন বাবু, জমির হোসেন, তৌফিকুল খান এবং আমির হোসেন, শাহেদ হোসেন এবং আবদুল্লাহিল করিম সহ মোট ১২ জন আসামিকে এই মামলাতে সম্পৃক্ত করা হয় এবং এই সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আজকে ১৫ নম্বর আদালতে তাদেরকে উঠানো হয় এবং এই মামলা রাষ্ট্রপক্ষ শুনানি করেন, রাষ্ট্রপক্ষ ঘোর বিরোধিতা করেন এবং বলেন যে তারা আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত। কিন্তু আসামি যারা আদালতে ছিল তারা বলছেন, আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব বলছেন যে ১৫ সালে আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেছে, সুতরাং এই আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমরা যে প্রোগ্রামটা করছিলাম সেই প্রোগ্রামটা আমরা মূলত ৭১ সালে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটা করেছি, এখানে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা ছিল না। এবং অন্যান্য আসামি যারা ছিল তারা বলছে যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান। অনেক আসামি বলছে আমরা মুক্তিযোদ্ধা, যেহেতু আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের কোনো প্রোগ্রাম করবার একটা কনস্টিটিউশনাল রাইট আছে, যে রাইটটা হচ্ছে আমাদেরকে কনস্টিটিউশন দিয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমাদেরকে অ্যারেস্ট করে ডিবি অফিসে নেওয়া হয় এবং সেখান থেকে আমাদেরকে আমাদের গার্জিয়ানদের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় নাই। কনস্টিটিউশনের ৩৩ ধারা অনুযায়ী কোনো আসামি যদি কোনো পুলিশ অ্যারেস্ট করে তাহলে অন্তত ২৪ ঘন্টার ভিতরে তাকে আদালতে সোপর্দ করতে হবে এবং তার গার্জিয়ানদের সাথে যোগাযোগ করা এবং আইনজীবী নিয়োগের সুযোগ দিতে হবে। কিন্তু সেই সুযোগটা নাকি তারা পায়নি, সেই কথা আসামিরা বলেছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই মামলাতে আসামিদের পক্ষে জামিন শুনানি করা হয় এবং জামিন শুনানির পর আদালত সন্তুষ্ট হয়ে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে সিডব্লিউ মূল্যে জেল হাজত প্রদান করা হয়। কিন্তু একটা আশ্চর্য বিষয় যে এই মামলার যে মূল আসামি আব্দুল লতিফ সিদ্দিকী, যার কারণেই এই মামলাটার উদ্ভব হয়েছে এবং যাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে এবং গতকাল আমরা টিভির খবরে দেখেছি যে তিনি অনেক কথা বলেছেন, রাষ্ট্রের পক্ষে এবং দেশের পক্ষে নিয়ে অনেক কথা বলেছেন ভদ্রলোক, কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী ছিল না, তার কোনো জামিন শুনানি হয়নি। আমরা আশ্চর্য হয়ে গেছি আইনজীবী সমাজ যে এত বড় একজন লোক যিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তার পক্ষে আজকে কোনো আইনজীবী ছিল না এবং কোনো জামিন শুনানি হয় নাই, কেউ কোনো জামিনই চায় নাই। যেমন আব্দুল লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় আনা হয়েছে, উনি দোষী না নির্দোষ সেটা বিচারের মাধ্যমে প্রমাণ হবে। সুতরাং এটারা আমরা আইনের সেবক, আমরা মনে করি যে কেউ যদি কোনো অপরাধী হয়ে থাকে, সে অপরাধ ছোটই হোক, যত ক্ষুদ্রই হোক, আর অপরাধ যত বড়ই হোক, তার আদালতের দ্বারস্থ হওয়া উচিত এবং আদালতে তার সঠিক বিচার হওয়া উচিত। কোনো লোক যদি আদালতের দ্বারস্থ না হয় বা আদালতকে এড়িয়ে চলে বা আদালতের বিচারকে সে অবমাননা করে, আইনকে অবমাননা করে, তাহলে অবশ্যই তার একটা কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ যদি আইন আদালতে যদি বিচার নাই হয় তাহলে তো দেশের মানুষ অন্যায় করতে কেউ ভয় পাবে না, সবাই অন্যায় করবে, সবাই একজন আরেকজনকে খুন করবে, রাহাজানি হবে, দেশের ভিতরে কোনো বিচার ব্যবস্থা থাকবেই না। তাহলে তো যদি আদালতের বিচার যদি কেউ নাই মানে তাহলে তো এই বিচারের কোনো প্রয়োজন নেই। আমরা যেটা মনে করি যে সে যদি অপরাধ করে থাকে, অপরাধী হয়ে থাকে, যদি রাষ্ট্রদ্রোহ অপরাধ করে থাকে তাহলে তার অবশ্যই প্রপার পানিশমেন্ট হওয়া উচিত। আমার ফাদারও একজন মুক্তিযোদ্ধা, আমার ফাদারের নাম ছিল ডাক্তার আলী আহমেদ। ইনি মুক্তিযোদ্ধারা যে কেমন এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, দেখেছি যে মুক্তিযোদ্ধারা কতটা ভদ্র, তারা মানুষের সাথে কত ভালো ব্যবহার করেছে, যারা একটা দেশকে স্বাধীন করেছে এবং এই দেশটাকে নিয়ে দেশটাকে গড়বার জন্য তারা কত আপ্রাণ চেষ্টা করেছে, দেশের মানুষের জন্য তাদের কত মমতা ছিল। সেখানে একজন নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সে যদি দেশের জনগণের বিপক্ষে চলে যায়, দেশদ্রোহী কাজ করে এবং দেশের জনগণকে সে যদি হত্যা করে থাকে তাহলে তার প্রপার সাজা অবশ্যই হওয়া উচিত। কারণ মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক যদি সে হয়ে থাকে তাহলে তার বিচার কেন হবে না? অবশ্যই বিচার হওয়া উচিত। জানি